আমার স্ত্রীর গয়না বিক্রি করে আমি একটা ফিল্ম করবার চেষ্টা করি, টাকাটা আমার হারিয়ে গেছে। তখন আমাকে পুলিশ ডান্ডা পেটা করে। অনেক ভালো বাংলা ছবি হয়, খুব খারাপ ছবি হয়। এখন সিনেমা মানুষ দেখে না। ছবি ভালো হলে কোনো আর্টিস্টের দরকার নেই। মানুষ কি যে পছন্দ করে বলা মুশকিল। সাহিত্য পড়া তো বন্ধ হয়ে গেছে, মানুষ ভালো ছবি দেখতে চায়। সিনেমা হলে যাওয়ার মুডটা নেই। ডিরেক্টরকে শুধুমাত্র অ্যাকশন কাট বলবার জন্য রাখতে হয়। ভিক্টর ব্যানার্জিকে দেখলে রেসপেক্ট হয়, ভালোবাসা তৈরি হয়। প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমার বাইরেও কিচ্ছু জানে না, আমার কোনো কোয়ালিটি নেই। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে আছেন বিখ্যাত চিত্র পরিচালক পার্থসারথী জোয়ারদার স্যার। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে পার্থবাবু প্রায় কিন্তু 30 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং বহু বাংলা ছবি ও হিন্দি ছবি আপনাদেরকে উপহার দিয়েছে। ইনফ্যাক্ট আমিও আমার চাইল্ডহুড বয়স থেকেও দাদার কাজ দেখেছি এবং বহু আজকের দিনে কিন্তু স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা দাদার হাতেই প্রথম সুযোগ পেয়েছেন। সেই নিয়েও আসবো বিভিন্ন আলোচনায়। তো দাদা, প্রথমেই জানতে চাইবো যে এত বছরের জার্নিটা, ডেফিনেটলি এটা একটা সুন্দর সময় তুমি কাটিয়ে এসছো, বেঙ্গলি ইন্ডাস্ট্রির ভালো সময়টা তুমি চোখের সামনে দেখেছো। তো দাদা, তোমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে, সেই শুরুটা যদি বলো। আশা ভালোবাসা থেকে আসা। আমি কখনো কাউকে অ্যাসিস্ট করিনি, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ডও ছিল না। আমি ছোটোবেলার কৌতূহলবশত স্টুডিওতে আসতাম, তখন স্টুডিওতে আমার ঢুকতে দিত না এবং বারবার ঢোকার চেষ্টা করতাম, ঢুকতে দিত না। আমি তখন স্টুডিওর বাইরে সব বোর্ড লাগানো থাকতো, যে যে সিনেমাগুলো হয়েছে বা হচ্ছে, সে ডিরেক্টরদের নাম দেখতাম আর অবাক হয়ে যেতাম। আর তার মাঝখানে কখনো কখনো কোনো আর্টিস্টকে দেখতাম, যেমন সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমার, রবি ঘোষ। তো দেখে মনে হতো যে ভগবান দেখছি। আর তখনকার দিনের ইন্ডাস্ট্রিটা আজকের মতো ছিল না। তখন এমন একটা ছিল যে সত্যি পর্দায় যাদের দেখা যায় তারা কিন্তু ঠিক ভগবানের মতো, তাদের ছোঁয়া, তারা একটা কথা বললে ভাবো সে আমার সঙ্গে কথা বলছে, এরকম একটা ব্যাপার ছিল। তারপর এইরকম কাকে খুব কাছ থেকে পেয়েছো? বহু মানুষ। আমি উত্তম কুমারকে কখনো দেখিনি, আমি সৌমিত্র চ্যাটার্জি, উনি তো তোমার বহু ছবিতে ইনফ্যাক্ট পরবর্তীকালে কাজও করেছেন। প্রথমে দেখেছি আগে সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ, অনুপ কুমার। আমি শুভেন্দু চ্যাটার্জির সঙ্গে কাজ করেছি অনেকগুলো, 3টে সিনেমা করেছি। শুভেন্দু চ্যাটার্জি, সুমিত ভঞ্জ, দিকপাল অভিনেতারা সব। তো যখন মনে হলো যে আমি এখানেই কিছু করব, কিন্তু করতে গেলে তো টাকা লাগে, আর আমায় টাকা দেবে কে? তখন প্রথম আমার স্ত্রী আমাকে সবসময় ভীষণভাবে হেল্প করেছে। আমি যখন একটা সময় আশা ছেড়ে দিয়েছিলাম হবে না, কারণ আমি তখন একটা চাকরি করতাম। আমি বাড়ি থেকে বেরোতাম চাকরির নাম করে, আমি স্টুডিওতে এসে বসে থাকতাম, খবরের কাগজ পাততাম, আর বাড়ি থেকে যা টিফিন নিয়ে বেরোতাম সেই টিফিন খেতাম আর শুটিং দেখতাম। আচ্ছা, এই ছিল আমার কাজ। কিসে চাকরি করেছো সেটা যদি? তখন আমি একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে খুব বড় একটা কোম্পানিতে চাকরি করতাম, মায়না খুব কম দিত আমাকে। আমি মাসের শেষে গিয়ে বলতাম টাকাটা আমার হারিয়ে গেছে। আমি মায়না নিয়ে ফিরছিলাম, টাকাটা আমার হারিয়ে গেছে, সেটা 1 মাসই হয়েছিল। তারপর আমি কাজটা ছেড়ে দিই, আর পারি না, পেরে উঠি না, মানে মন থেকে সাপোর্ট পাচ্ছিলাম। তারপরে একদিন আমি বসেই ছিলাম বাড়িতে, তো আমার মিসেস একদিন বললো তুমি কিন্তু যাও, তুমি এটাই পারবে, আর কিচ্ছু করতে পারবে না। সেই কথাটাই আমাকে খুব টাচ করে। আমি ভীষণভাবে লড়াই শুরু করি, আর আমি যেভাবে স্ট্রাগল করেছি, আমার আজকের দিনের কটা মানুষ সেভাবে করতে পারে বা করতে পারবে আমি জানি না। তার ডেসক্রিপশন এখন আর দিতে চাই না। কঠিন কঠিন পরিশ্রম করেছি। মানে একটু বলো না, একটু আমরা শুনতে চাইছি। যেমন আমি সকালবেলা 6:30 7টার সময় বাড়ি থেকে বেরোতাম, কি উদ্দেশ্যে যাচ্ছি জানি না, স্টুডিওতে আসছি যদি কিছু হয়। আমার সাথে হঠাৎ করে আমি দাঁড়িয়ে আছি, আমাকে একটি ছেলে এসে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমায় খুঁজছে। আমাকে খুঁজছে কি? গেলাম থেকে উৎপলেন্দু চক্রবর্তী। আচ্ছা, সেটা তো অনেকদিন পর আর কি। তো উৎপলেন্দু বাবু, এই তুই কোথায় গেছিলি? তোকে তো খুঁজছিলাম। আমাকে ভুল করছে, ও তোর একটা শুটিং আছে, তুই আমার সঙ্গে অমুক তারিখে যাবি ঝাড়গ্রামে, 4th পানিপথের যুদ্ধ, একটা সিরিয়াল। আমি চলে গেলাম। মানে অ্যাজ এ কি হিসেবে গেলে? অ্যাসিস্ট করার জন্য? অ্যাজ অ্যান আর্টিস্ট। আচ্ছা, অ্যাজ অ্যান আর্টিস্ট। আমাকে কোনো আচ্ছা, মানে তোমার অভিনেতা হিসেবে জীবনে প্রথম কাজ জানিও না। গেছি, প্রথম দিন কোনো শুট নেই আমার, ঘুরে বেড়াচ্ছি ঝাড়গ্রামে,
অসম্ভব ভালো লাগছে। শঙ্কর চক্রবর্তী ছিল ওখানে। তো সেটে একটা থানার সেট হয়েছিল, সে সেটে গিয়ে আমি বসেছি একটা ইয়েতে চেয়ারে, চা দিয়েছে, চা খাচ্ছি। তো আমি চাটা টেবিলে রাখবো, একটা বই নিয়ে রেখেছি। চাটা খেয়েছি, খাওয়ার পরে আমি উঠে যাচ্ছি। উত্তরেন্দ্রবাবু আমাকে ডাকলো, শোন, কন্টিনিউটি বুঝিস? কী কন্টিনিউটি? বলে বইটা যেরম ছিল সেরম রাখ, তুই এটা বুঝবি না। আমি হা করে অবজার্ভ করতাম। তারপর উনি আমাকে ভালোবেসে বেশ কয়েকদিন সঙ্গে রেখেছিলেন। আমার ডাবিংটা বুক করে দে, আমার ওখানে চলে যা, আমি এডিটে যাব, করতাম খুব কম সময়। আবার সেটা আমি মেকআপ করিয়ে একটা শর্টও দিয়েছিলাম আমি, আমার মনে আছে। কিন্তু অভিনয়ে আমি জানি না, পারি না, মানে করতে, ক্যামেরার সামনে আমি সাবলীল নই। তারপর আমি ছোট একটা ফিল্মের ইয়ে করি, আমার স্ত্রীর গয়না বিক্রি করে আমি একটা ফিল্ম করবার চেষ্টা করি। সর্বনাশ, সব পুরোটাই সর্বনাশ হয়ে যায়, সবটা টাকা চলে যায়। মানে কারণটা কি? তখনও পর্যন্ত কোনো প্রডিউসার পাইনি, তখন প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নেই আমার, আমি নিজেও কনফিডেন্ট ছিলাম না। কিন্তু ওই টাকা দিয়ে আমি কিছুদিন কাজ করেছিলাম। মানে ফিচার শর্ট ফিল্ম কি করবো জানি না, শুট করতে শুরু করেছিলাম আমারই গল্প, আমারই স্ক্রিপ্ট দিয়ে। অসম্ভব স্ক্রিপ্ট পরিশ্রম করে করেছি, যায় কাটাকাটি করে করেছি, কিন্তু পয়সা শেষ। যারা ছিল তারা আমাকে খুব বোকা বানিয়ে পয়সা টয়সা নিয়ে নিয়েছিল। কিন্তু ওই শুটিংয়ের মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে আমি বোধহয় বুঝতে পারছি। তারপর আরও কিছু সোনা বিক্রি করি, করে একটা ভিডিও ক্যামেরা কিনি। তখন বিয়ে বাড়িতে ছবি তোলার জন্য, আর ভোটের সময় এই ভোটার কার্ডের জন্য ছবি তুলতে হতো। সেই কাজটা আমাকে সরকার থেকে দিয়েছিল, সেই কাজ করতাম। আর সেই ক্যামেরা থেকে আমি এই লেফট রাইট কোথা থেকে কি হয়, ঢোকা বেরোনো, এগুলো বুঝতে চেষ্টা করি। এবং আমার ধারণা ছিল না ক্লোজ শটে কোনো আর্টিস্ট একা একা কথা বলে, সেটাও আমার কাছে অবিশ্বাস্য ছিল। এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো, মুক্তিদা বলে। সেই ভদ্রলোক আমার ওই ছোট্ট কাজে কাজ করলেন, করে বললেন, আপনি ছবি করতে চান না? আমি একটা প্রডিউসার দিলে আপনি করবেন? কেন করবো না। প্রডিউসার দিলেও একটা সলিড প্রডিউসার। উনি আমাকে সেকেন্ড দিন ডেকে বললেন, ছবিটা শুরু করো। আমাকে যে অফিস দিয়েছে, সে অফিসের চেয়ারে আমার বসতে খুব অসুবিধা হতো। এই অফিসে আমি কী করে বলবো? এমন একটা অফিস যে অফিসে আমাকে মানায় না। ছবিটা কমপ্লিট করলাম। প্রথম সেটা গল্পটা কিসের উপর ছিল? সেটা একটা রোম্যান্টিক ছবি, সেটাও আমারই গল্প ছিল, আমারই স্ক্রিপ্ট ছিল। না, স্ক্রিপ্ট ছিল শক্তিপদ রাজগুরুর, মিউজিক ডিরেক্টর অজয় দাস, গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিনয় করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, ইন্দ্রাণী হালদার, অভিষেক, শুভেন্দু চ্যাটার্জি, তারপর হচ্ছে আমার শক্তি ঠাকুর, ভাস্কর, নির্মল কুমার, সব বক্স। কি নাম ছিল? সাগর বন্যা। তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি দাদা, সেটা হচ্ছে তুমি একজন দেখতে গেলে তখন ইন্ডাস্ট্রিতে নতুন, তো অথচ নিয়েছো সব দিকপাল মানুষদের, মানে সেটা স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে এবং অভিনেতা অভিনেত্রীদেরও, তো তাদের কাছ থেকে কোনো সময় কোনো সমস্যা হয়নি? প্রসেনজিৎ চ্যাটার্জি, আমার মনে আছে আমি যখন শ্যুট করতাম তখন আমার ফোন ছিল না, মোবাইল তো আসেইনি তখন, ফোন আমার নিজস্ব ল্যান্ডলাইনে ছিল না, তখন আমরা এসটিডি বুথ থেকে ফোন করতাম। আমাকে বোম্বাদা এসটিডি বুথে ফোন করতো, করে বলতো যে আমি তো আর পরে দুটো ছবি অ্যানাউন্সমেন্ট করেছিলাম, আর সেটা ওপেন করতে এসেছিল বম্বে থেকে একজন সিঙ্গার। তো সেইটা দেখার পর তো বোমাদা আমাকে ফোন করতে, এই ছবিটা কিন্তু আমি করবো। আমি শিওর বলে, হ্যাঁ আমি করবো। আমি বোমাদাকে নিয়ে গিয়ে মহরত করলাম ইন্দ্রপুরী স্টুডিওতে, আর আমাকে হাত ধরে নিয়ে যেত সমস্ত প্রডিউসারদের কাছে, এই ছেলেটা খুব ভালো কাজ করছে। বোমাদা নিজে জানি না কি বুঝেছিল, তখন আমাকে কিন্তু বলতো এই ছেলেটা খুব ভালো কাজ করছে, তুমি একে দেখতে পারো। তখন আমার বয়স ছিল খুব কম অ্যাজ এ ডিরেক্টর, তখন আমি কাজ করছি। তারপর শুরু হলো আমার জার্নি। সাগর বন্যা তো বিরাটভাবে সাকসেস পেল, ভীষণভাবে সাকসেস পেল। এবং মনে আছে যখন প্রাচী সিনেমা হলে আমি সিনেমা দেখতে যাই, তখন আমাকে পুলিশ ডান্ডা পেটা করে, কারণ এত ভিড় সামনে। আর আমি তার আগের দিন আমার মিসেসকে নিয়ে এসে সারা কলকাতা ঘুরেছি পোস্টার দেখার জন্য। সো তার তখন বড় বড় কাট আউট থাকে, তো প্রাচীর সামনে বিরাট কাট আউট, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হয়েছে, পূর্ণতে এসেছিল। তো দেখার পরে যেদিন রিলিজ হলো সেদিন আমি সিনেমাটা দেখতে গেলাম,
দেখতে গেলাম মানুষের রিয়াক্ট কি করে সিনেমা হলে। সেই মুহূর্তের আনন্দটা কি রকম? ওই আনন্দটা বড় পরে, পর্দায় আগে নিজের নাম আগে যখন- পুলিশ তো আমায় ঢুকতে দেবে না, টিকিট তো নেই। আমি বলছি আমি ডিরেক্টর, কিন্তু কে ডিরেক্টর? ডিরেক্টর তো কেউ চেনে না, আমাকে কেউ ঢুকতেই দিচ্ছে না, এবং লাস্টে ধাক্কা মেরে আমাকে বের করে দিল। তখন ওখানে একজন টিকিট কাউন্টারে একজন টর্চ লাইট দেখে যিনি বলেন, তিনি বলেন আপনার নাম কি, তোমার নাম কি? আমার নাম এই ডিরেক্টর। বললো আসুন আমার সাথে। ভেতরে গেলাম, দিকে হাউসফুল, সিনেমা দেখছি সবাই। তার যে তৃপ্তি, তাতে কোনো টাকার মূল্য এখানে দাঁড়ায় না। চোখে জল এসে এবং গেছিল। আমার মনে হয়েছে যে সত্যি বোধহয় পারলাম। তো এটা একটা ইমোশনাল ব্যাপার। তারপর সেই আনন্দ কিন্তু আর পরের পোস্টার দেখে পাইনি, প্রথম পোস্টার দেখে যেটা পেয়েছিলাম। এবার মনে হলো যে প্রত্যেকটা ছবিকে এরকম হিট করতে হবে। আর তখনকার দিনে মানুষ সিনেমা দেখতো, খারাপ সিনেমা হলে দেখতো, বলতো খুব খারাপ সিনেমা, ভালো সিনেমা দেখতো, বলতো খুব ভালো সিনেমা। তখন সিনেমাটা ছিল এন্টারটেনমেন্ট। এখন সিনেমা মানুষ দেখে না, দেখার জন্য হিরোকে পাড়ায় পাড়ায় ঘুরতে হয়, হিরোইনকে গিয়ে কোথাও নাচ করতে হয়, ডিরেক্টরকে রাস্তার মাঝখানে ডান্স করে দেখাতে হয়, তবে কিন্তু এখন সিনেমার লোকে যদি দেখে তার চেষ্টা করা হয়। আমি এটাকে এখনও খুব হেট করি। এবার পরিচালক গিয়ে হঠাৎ করে রাস্তায় ডান্স করে বোঝাচ্ছে যে এই সিনেমাটা দেখো, আমার মনে হয় না একটা প্রয়োজন আছে। যাই হোক, যাদের ব্যক্তিগত ব্যাপার। আর সবচাইতে বড় কথা, এরপরেও আমার বেশ কিছু ছবি, তাতে অনেক বড় আর্টিস্টরা কাজ করেছে, তারা আমাকে প্রত্যেকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমি একটু পরপর তোমার জার্নিটা শুনতে চাইছি। সাগর বন্যার রিলিজ ডেট বা রিলিজ ইয়ার মনে আছে? অনেক দিন, 97, ডেটটা আমার মনে নেই। এটা আমার রাখা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। ভালোই হয়েছে। তো সাগর বন্যার পরেই কি ব্যাক টু ব্যাক দুটো ছবি করলে? সাগর বন্যার পরেই আমি করি রায়া সাহেব, রায়া সাহেবের পরেই করি মেম সাহেব। মেম সাহেবের রচনা তখন কেউ চেনে না কলকাতা ইন্ডাস্ট্রিতে। তো রচনা উড়িষ্যায় তখন খুব দামি আর্টিস্ট। তো আমার যে প্রডিউসার, সে ছিল হিরো। তাকে নিয়ে একটা গল্প। সে গেছিলাম বুমাদার কাছে ছবিটা করতে। যখন বুমাদাকে বললাম, বুমাদা বলিস এই ডেট আমার নেই। আর প্রডিউসার বলছে আমি এই ডেটেই করবো। আমি একটা ক্লাবে গেছিলাম দেখা করতে বুমাদার সাথে, অনেক বোঝালো এই সময় করা যাবে না। বললাম ওই ভদ্রলোককে করা যাবে না, বললো না একটা কথা বলবো পার্থদা। বলুন। আমি যদি মেন লিড করি, আমি শুধু হ্যাঁ হয়েছিল ছবিটা। হিরোইন কাকে নেবো, কাউকে পাওয়া যাচ্ছে না, কাকে নেবো। রচনা ব্যানার্জি, ও হিরোকে চিনবে না, কলকাতার কেউ জানে না, উড়িষ্যায় থাকে। রচনার বাড়িতে গেলাম গড়িয়াহাটে। রচনার বাবার সাথে আমার পরিচয় ছিল। রচনা বললাম হিরোকে, আমি বললাম সাউথ ইন্ডিয়ান হিরো। তখন ওর ইয়ে হয়ে গেছে, অমিতাভ বচ্চনের ছবি হয়ে গেছে, সৌরবংশম, সূর্যবংশম হয়ে গেছে। তখন ও স্টার ছিল, কিন্তু বাংলায় একদম ও কিছু করেনি। যখন আমি শুট করি NT1 স্টুডিওতে, তখন রচনার কাছে অনেক ডিরেক্টর আসছিল কথা বলতে, এই মেয়েটার সাথে কথা বলবে, এই মেয়েটার সাথে কথা বলবে। আমি বলতাম এই ডিরেক্টর এসছে, অমুক ডিরেক্টর এসছে, অমুক প্রডিউসার এসছে। তারপর রচনাকে আমি 3টে ছবি করি, কিন্তু রচনা এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে যায় যে পর ছবি শুরু করতে করে। এবং বুমাদার সাথে স্বপ্ন সারিতে প্রচুর ছবি করেছে, ভালো ছবি করেছে, খুব ভালো অভিনয় করতাম, ভীষণ ডিসিপ্লিনড। তখনকার দিনে ওটা ভিডিও ক্যামেরা রাখতো নিজের কস্টিউম কন্টিনিউটির জন্য, অর্নামেন্ট কন্টিনিউটির জন্য। রচনা নিজে, যেটা আর কেউ রেখেছে কিনা আমি জানি না। তারপর যখন আমি প্রথম ছবি করি সাগর বন্যা, তখন আমি দীঘায় শ্যুট করতে যাই, অ্যাক্সিডেন্ট হয় শ্রীলেখার, ডাক্তার বলে ও আর বাঁচবে না। তো আমি ভেবেছিলাম সিনেমাটা প্রথম সিনেমায় আমার বন্ধ হয়ে গেল। আলটিমেটলি অনেক দিন পর আবার শ্যুট করি। ইন্দ্রাণী হালদারকে, একটা সিন ছিল বুমাদা মারা গেছে চিতায় শোয়া, তো ইন্দ্রাণী হালদার এসে ঝাঁপিয়ে পড়ে কাঁদবে, এরকম একটা সিকোয়েন্স এখানেই করছিলাম টালিগঞ্জের দিকে। হঠাৎ করে ফোন এলো ইন্দ্রাণী হালদারের বাবা মারা গেছে। সেই কান্নাটাই যেন ঝাঁপিয়ে পড়ে বাবার ওখানে কাটলো, বোম্বাদা উঠে গেল। শেষ দিন শুটিং আর হলো না। করতে আজ তোমার স্টুডিওতে চলছে, আর কিছু না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলে, যে সত্যি মানে তফাৎ কি আজকে কিছু অনুভব করছো? অনেক। সেটা হচ্ছে
তখনকার দিনের সিনেমাটা ছিল মানুষের কাছে একটা অদ্ভুত ব্যাপার। সিনেমার খোঁজ নিত, সিনেমার খবর হতো, সিনেমা নিয়ে মানুষ আলোচনা করতো। এখন মানুষের একটা কথা আছে, এই বাংলা সিনেমা দেখা যায় না। তাকে যদি জিজ্ঞেস করা যায় আপনি কতদিন বাংলা সিনেমা দেখেননি, পুরো তাই 15 বছর হবে দেখিনি। বাংলা সিনেমা এখন খুব ভালো হয়, অনেক ভালো বাংলা ছবি হয়, খুব খারাপ ছবিও হয়, সেটা আগেও হতো এখনও হতো। কিন্তু যারা দেখেনি, না দেখে সমালোচনা করে, সেটা তখন ছিল না। এখন যেটা নেই, প্রত্যেকটা টেকনিশিয়ানের সাথে আর্টিস্টদের সাথে আর্টিস্টদের যে আন্তরিকতা ছিল, সেইটা এখন নেই। সেটা সৌমিত্র চ্যাটার্জিও বলে গেছেন যে আমরা যখন স্টুডিওতে বসে আড্ডা মারতাম ধুলো উঠতো। আমার শুটিং না থাকলেও আমি ওখানে যেতাম, কে কে আছে জেনে কথা বলতো, গল্প করতো, আড্ডা মারতো। এখন কিন্তু এটা নেই। এখন অপশানস অনেক, কেউ ওয়েব সিরিজ করছে, কেউ সিরিয়াল করছে, কেউ শর্ট ফিল্ম করছে, কেউ ফিচার করছে। এক একটা আর্টিস্ট কোনো রকমে সময়টা জাস্ট দিয়ে গেল, ডায়ালগগুলো জাস্ট কোনো রকম বমি করলো ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, চলে গেল আরেকটা সেটে। পয়সা বা কি হলো। আর প্রথম কথা হচ্ছে, আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে কিভাবে বিক্রি হবে, কিভাবে প্রডিউসার দুটো পয়সা পাবে, সেই ভাবনাটা কারোর মধ্যে নেই। একটা সিনেমা যখন হয়, প্রডিউসার যখন টাকা ইনভেস্টমেন্ট করে, তাদের যে চা দেয় আমাদের, সেও কিন্তু পয়সা পায়। সবার শেষে পয়সা পায় না শুধু প্রডিউসার। 100টা যদি ছবি হয় ইন্ডাস্ট্রিতে, তাহলে 5টা থেকে 7টা ছবি যা খরচা হয় সে টাকাটা তুলতে পারে বা প্রফিট করে। 93টা ছবি, 93% ছবি মুখ থুবড়ে পড়ে, পয়সা আসে না। এটার জন্য কি তুমি টেলিভিশনকে কিছুটা দায়ী করবে? মানে টেলিভিশনের থেকেও এখন এই মুহূর্তে মোবাইলকে বেশি দায়ী করব। আমি মোবাইল খুললে সব পৃথিবীর ছবি দেখতে পাই। আমি কেন টাকা খরচা করে তাড়াতাড়ি খেয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে পপকর্ন কিনে এত খরচা করে কেন একটা সিনেমা দেখতে যাব? যদি যাই শুনি সবাই বলছে ভালো, গিয়ে দেখে এলাম। অপশানস এখন প্রচুর। কিন্তু এরকম হাতে মোবাইল তো দেখতে গেলে সাউথেও আছে, মারাঠিতেও আছে, তাহলে আজকে সেখানকার ছবি এত কি করে হচ্ছে? খুব সত্যি কথা। আমরা আমাদের মেন্টালিটিটাকে সেভাবে তৈরি করেছি। আমরা এরকম করতে পারিনি যে আমরা বাংলা ছবিটাকে প্রমোট করব। আমরা কেন এখনও সাউথ ইন্ডিয়ান ছবি বা হিন্দি ছবিকে বেশি প্রায়োরিটি দিই। এখনও বড় বড় হলে কিন্তু হিন্দি ছবি আসে, বাংলা ছবিকে দেওয়া হয় না। তাই বাংলা ছবি চলবে না, হিন্দি দাও। আমরা আমাদের বাংলাকে নিজেরাই নষ্ট করছি, আমরা আমাদের বাংলা ভাষাকে আমরা নিজেরাই নষ্ট করছি। আমাদের মনে হয় যারা ব্যবসায়ী, তারা যেভাবে হোক পয়সা ইনকাম করতে হবে, তাতে বাংলা হোক হিন্দি হোক, তাদের কাছে কোনো সেন্টিমেন্ট নেই। তাই তারা হিন্দিকে প্রায়োরিটি দেয়। হিন্দির রিচনেস বেশি, তাতে বড় বড় আর্টিস্টরা কাজ করে, তাদের কাছে মানুষ যায়। তার মানে এই নয় যে হিন্দি ছবি ফ্লপ করে না, প্রচুর ছবি ফ্লপ করে। তবে এভাবে বাংলা ছবিকে বাঁচিয়ে রাখা দিন দিন খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের এতগুলো টেকনিশিয়ান আমাদের নিতে হবে, আমাদের এইটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, সব করতে হবে, পয়সা পেতে হবে, পয়সা পাবো, সেই সিস্টেমটা কে আজ অব্দি আবিষ্কার করেছে? রাইটস তো বিক্রি নেই, খুব কম। কিছু ছবি, কিছু আর্টিস্ট, কিছু পরিচালকরা বিক্রি করতে পারেন, বাকি কোনো ছবির বিক্রি নেই। তার মধ্যে থেকেও যারা ছবি করছে তাদের সত্যি ক্রেডিট আছে। আর প্রডিউসারদের জেনে আসা উচিত যে ছবি ভালো হলে অবশ্যই কোনো আর্টিস্টের দরকার নেই। একটা কুকুর নিয়ে ছবি করলেও ছবি সুপার হিট হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছবির গল্পটা হচ্ছে হিরো, স্ক্রিপ্ট হচ্ছে হিরোইন। যদি সেটা ঠিক থাকে, ডিরেক্টর যদি সেইভাবে বানাতে পারে, গল্পটা ক্যামেরা দিয়ে বলতে পারে, তবে মানুষ এখনও দেখবে, না হলে ছবি চলবে না। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে কি সাহিত্য নির্ভর ছবি করলে রিস্ক কম বলছো? আজকালকার মানুষ কি যে পছন্দ করে বলা মুশকিল। অ্যাকচুয়ালি সাহিত্য বলতে, সাহিত্য পড়া তো বন্ধ হয়ে গেছে, বই পড়াটা প্রায় বন্ধ হয়ে গেছে। এখন ইয়াং জেনারেশনকে যে যদি বলা হয়, কিছু রাইটারদের নাম বলা হয়, তাদের লেখা 5টা গল্পের নাম বলতে পারবে না। তার সুনীল গাঙ্গুলির যদি 5টা গল্প বলা হয় যে তুমি বলুন বা তুমি বলো, তারা বলতে পারবে না। সেটা সাবজেক্ট না, সাবজেক্ট মানুষ ভালো ছবি দেখতে চায়, কিন্তু এই কবে আসবে ইয়েতে, টিভিতে দিয়ে দেবে কয়েকদিন পর। সবাই এক্সপেক্ট করে ঘরে বসে
চা খেতে খেতে দেখবো। সিনেমা হলে যাওয়ার মুডটা নেই, এটা হওয়া উচিত। সিনেমার টিকিটের দাম বাড়ছে, সব কিছু বাড়ছে। না, কিন্তু আবার ঠিক একই জায়গা থেকে আমরা যদি কম্পেয়ার করে দেখি, আজকের ডেটে তো সিনেমা বানানোটাও ইজি হচ্ছে, ডিজিটাল এসে এতে খরচ কমছে, সহজে বানানো যাচ্ছে। তোমার কি ধারণা, তখনকার স্টলওয়ার্ড যে ডিরেক্টররা আছে তারা যদি এখনকার এই ডিজিটাল ফেসিলিটি পেত, তাহলে কি আরো ভালো কিছু উপহার দিতে পারতো? এটা বলা মুশকিল। আজকে এত কিছু এসেও সত্যজিৎ রায় তৈরি হবে না, মৃণাল সেন তৈরি হবে না, ঋত্বিক ঘটক তৈরি হবে না, এটা কখনো হয় না। ওনারা যা পেয়েছেন তাই দিয়ে যা দেখিয়ে গেছেন, তা আজকের প্রজন্ম কেন আরও 10 প্রজন্ম হয়তো কখনো ভাবতে পারবে না। সেটা সাবজেক্ট না, প্রত্যেকটার লিমিটেশন আছে। আমি যাই পাই, তুমি আমায় যাই দাও, আমার যতটা লিমিটেশনস আমি ঠিক ততটাই করতে পারবো। এখনকার পরিচালকরা যাদের যতটা লিমিটেশনস ততটাই করতে পারছেন, কিন্তু ঢাক পেটানো একটা ব্যাপার, কে কতটা ঢাক পেটাচ্ছে। মানে পিআর পাবলিসিটির কথা, পিআর পাবলিসিটি আছে। আমার ওই যে বললাম, আমি ছবি করে রাস্তায় ডান্স করতে পারবো না, আমার একটা ডিসক্রিট, এটা খুব ভালো ব্যাপার, কিন্তু আমি পারবো না। এটা যারা পারেন তারা পারেন। প্লাস রিলিজ করা এখন খুব চাপ। এখন তুমি তোমার স্বাধীন মতো রিলিজ করতে পারবে না, অনেক রেস্ট্রিকশনস আছে। তোমার এই ছবি, সি গ্রেডের ছবি, বি গ্রেডের ছবি, এ গ্রেডের ছবি, সেটা কোথায় কখন কিভাবে রিলিজ হবে, তার বিনিময়ে কত খরচ, বদলে গেছে সম্পূর্ণ। আমার মনে আছে আমি যখন শুটিং করতাম তখন রাইটসের জন্য পেছনে 6 থেকে 7 জন শুধু ঘুরতো, আমি কিন্তু কথা দিয়ে গেলাম। তখন কিন্তু আমি ছবির সেনকে নারকেল ফাটালাম। আচ্ছা, মানে ছবির শুট স্টার্ট হয়নি, আমি শুধু ভিত পুজো করেছি, আমার ফ্ল্যাটের জন্য বুক হচ্ছে, আমি কিন্তু দিয়ে গেলাম। কানে কানে বলে গেলো এই টাকাটা, আরেকজন বলে ও বলে গেছে, তো আমি বললাম এই টাকাটা। তখন মনে হতো ছবির মধ্যে একটা প্রাণ আছে, যে এটাকে বানালে এটার একটা ভ্যালু আছে। আজকে মনে হয় ছবি করার পরে দাদা একটু নেবেন তো, এটা বলতে হয়, এটা দেখো কিন্তু বলতে হয়। তো তুমি এটার জন্য মানে পার্টিকুলার কোন পয়েন্টটাকে দায়ী করবে? আমি পয়েন্ট দায়ী করব এইভাবে, যে এখন অনেকটাই মনোপলি হয়ে গেছে। আমি একটা চ্যানেল, আমি রাইটস কিনি, 30টা ছবি হয়েছে, তাদের বলছি ভাই তুই 50,000 টাকা দেবে, সে বলছে 50,000 টাকা পাবো, দিয়ে দিলাম একটা ছবি। আমি কেন 5 লাখ টাকা দিয়ে কিনতে যাব? কেউ বললো তোমাকে এই ছবিটা, বা 3টে ভালো কাস্টিং আছে, আমি 2 লাখ টাকা দেবো, দেবে? সে আর কোথাও বিক্রি হচ্ছে না, ঠিক আছে দিয়ে দে, প্রডিউসার 2 লাখ টাকা, 2 লাখ টাকা তো আসুক। যখন সে 2 লাখ টাকায় ছবি পাচ্ছে, সে কেন 3 লাখ টাকায় ছবি কিনবে? সে কেন 10 লাখ টাকায় ছবি কিনবে? এইটা হয়ে গেছে মানুষের কাছে, এমন জায়গায় পৌঁছে গেছে যে অল্পতেই টাকা পাওয়া যায়, কেন জিনিস পাওয়া যাচ্ছে, কেন আমি এটা বলি। সেই ছবিটা হয়তো অনেক বেশি দামে বিক্রি করে বা বেশি দামে প্রফিট করছে। আর কিছু চ্যানেল তারা রেস্ট্রিক্টেড, তারা কিছু প্রোডাকশন হাউসের সাথে তারা চুক্তিবদ্ধ এইভাবে যে তাদের ছবি শুধুমাত্র তারা নেবে। তো সেই প্রোডাকশন হাউসরা করতে পারছে, তাদের ক্ষমতা আছে, তাদের ঠিক আছে। এবং এখন তো প্রায় প্রত্যেক হিরোরই নিজস্ব একটা করে প্রোডাকশন হাউস হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা খুব ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার। হিরোরা নিজেরা প্রোডাকশন হাউস করছে। যদি সেখানে আমি ডিরেকশন করতে যাই, তাহলে আমার কিন্তু শুধু আমার কোনো সে থাকবে না সেখানে। মেকআপ ম্যানকে, হেয়ার ড্রেসারকে, কে কস্টিউম ডিজাইনার, কে আর্ট ডিরেক্টর, সবাই কিন্তু মোটামুটি ওই হাউস থেকে ঠিক হবে। ডিরেক্টরের এখন সেই ব্যাপারটা আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে, যেমন সিরিয়াল করতে গেলে সাদা শাড়ি পরবে না লাল শাড়ি পরবে ডিরেক্টর বলতে পারবে না, চ্যানেল থেকে বলবে না ওটা সবুজ শাড়ি পরাও, বলছে যাচ্ছে না, বলে ওইটাই পরাতে হবে। তাহলে ডিরেক্টরকে শুধুমাত্র অ্যাকশন কাট বলবার জন্য রাখতে হয়। তো আমার পক্ষে হয় না, আমি পারি না, আমি করতে জানি না, সেই জন্য হয়তো হয়নি। তো করেছিলাম বেশ কিছুদিন, এখন আর পেরে উঠিনি। তো তাই সিনেমাটা যতদিন বাঁচবো সিনেমাটাই করার চেষ্টা করব, সিনেমাটাই করব, তারপর দেখা যাক। না অবশ্যই আমরাও চাই তুমি পরপর সিনেমা করে যাও। আচ্ছা পার্থ, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে ডিরেক্টর হতে গেলে কোন পয়েন্টটা থাকা দরকার? প্রথম কথা হচ্ছে তোর ভালোবাসা আর অ্যাট্রাকশন, যে আমি ডাক্তার হব, আমি লয়ার হব, আমি ক্রিমিনাল হব, সব কিছু একটা ভাবনা থাকে। মানে মনের মধ্যে কিন্তু একটা জিনিস তৈরি হয়, যে যে লয়ার হয় তার ছোটোবেলা থেকে একটা টেন্ডেন্সি থাকে, তার হয়তো বাবা কেউ আছেন বা রিলেটিভস কেউ আছেন, বা বাড়িতে কোনো এরকম কিছু ঘটনা ঘটেছে লয়ার নিয়ে তাকে সাফার করতে হয়েছে বা দেখেছে কাছ থেকে।
আবার সেরকম কিছু ছিল না, কিন্তু ছোটবেলা থেকে সিনেমা আমাকে খুব অ্যাট্রাক্ট করত। তো সেই অ্যাট্রাকশনটা আমি, যার আবার চুল নেই, চুলও নেই, কিছু নেই, সেখানে ওখান থেকে আমি একটা ডিরেক্টর হব, এই ভাবনাটা আনএক্সপেক্টেড ছিল। কিন্তু আমি শুধুমাত্র পরিশ্রম করে মানুষের কাছে প্রত্যেক মুহূর্তে, আমি নৈহাটি থেকে কলকাতায় আসতাম, আর কলকাতা থেকে নৈহাটি যেতাম, আমি শুধু রাত্রেবেলা ঘুমানোর জন্য কলকাতায় নৈহাটিতে যেতাম, বাকি সারাক্ষণ বাসে করে ঘুরতাম, বাসে, ট্রামে, অটোতে, গলি গলি যে যেখানে বলতো পৌঁছে যেতাম। আবার যখন বেশ কিছু ছবি করে ফেলেছি, তখন আমি ট্রেনে যাতায়াত করি, তখনও ভিড়, ট্রেনে খুব কষ্ট করে ঝুলে আসছি, কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে হয়তো বললো, স্যার আমাকে এই ছবিটা একটা চান্স দেবেন তো? আপনার কাছে গেছিলাম, মনে হয় যে ছবি জমা দিয়েছিলাম, সেটাও তো আনন্দের বিষয় নাকি? আনন্দের না, তখন মনে হতো কেন এখানে, কেন ট্রেনে তো এখন ঝুলছি, সারা দিয়ে গা দিয়ে ঘাম পড়ছে, সেটা না হলেই ভালো আর কি। তো এরকম ঘটনাও বহু ঘটেছে। তারপরে অনেক মজার মজার ঘটনা আছে, শ্যুট করেছি অনেক আর্টিস্টের সাথে, যাদের সাথে এখনো তাদের কথা মনে পড়ে। তারা এইরকম শুটিং ফ্লোরের কোনো মজার ঘটনা যদি বলো, কোনো ভালো আর্টিস্টের সাথে। আমি একটা অন্য কথা বলি, আমি তখন একটা ছবি শ্যুট করছি, ইন্দ্রপুরীতে তখন আমার অফিস। একটি ছেলের প্রতিদিন আমার কাছে আসতো অভিনয় চান্সের জন্য। তা আমি বলতাম যে এখন হবে না, এখন নেই কিছু। কিছুদিন পর আমার শুটে যাবো, ঠিক তার পরের দিন যাকে নিয়েছি সে ছেলেটি অ্যাবসেন্ট। তখন ওই ছেলেটাকে বললাম, ওই একটা ছেলে ঘুরে না, ওকে ডাকো, ও যদি করতে পারে। ডাকা হলো, এলো, বলো এই স্ক্রিপ্ট পড়ো, আগে বলো, পড়ে নাও। পড়ে নিয়েছে, পড়ে এসছে, আমি রেডি। বললাম অ্যাকশন, বলো। একটা ওয়ার্ড বলি চুপ, ঠোঁটটা ঠাট্টা করে কাঁপছে। কোনো ভয় নেই, আরামসে বলো, আমার তো প্রয়োজন। তখন আমার উপায় নেই, আর মনে হচ্ছে এবার আমি হাত জোর করে বলি, বাবা কর। করতে পারছেন একবার, দুবার, তিনবার, চারবার, 10 বার, রাগ হয়ে বললাম হবে না, যা অন্য কাউকে শিগগিরই দেখো। সব হলো, একটা ছেলেকে দেখা হলো, ফাইনাল হলো। আমি স্টুডিও থেকে বেরোচ্ছি, তখন প্রায় 9টা বেজে গেছে। আমি নৈহাটি ফিরবো, সেটা দাঁড়িয়ে আছে, মানে যে ছেলেটি পারলো না, দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বললো, স্যার একটা কথা আছে। আবার কি কথা? বললাম আমি নিয়ে নিয়েছি। বলো স্যার একটা কথা আছে। বলো। স্যার একটু ওদিকে চলুন। একটু ওদিকে গেলাম, বলো। স্যার এখানটায় না স্যার, প্লিজ অন্ধকারটা চলুন না। অন্ধকারে কেন? চলুন না স্যার। গেলাম, ওখানে গিয়ে বলছে আপনি ওই জায়গাটায় চলুন। আমারও কৌতূহল হয়েছে। যেখানে গেছি একটা বাথরুম, কি দুর্গন্ধ তুই ভাবতে হবে না, সেখানে গেছি। আমাকে বলছে, স্যার এবার একবার অ্যাকশন বলুন। আমি ঠিক ডায়লগটা বলতে পারবো। আমি বলছি এখানে বাথরুমে এসে তোমাকে অ্যাকশন বলবো? স্টুডিওতে বসে আছি, একজন ধুতি আর পাঞ্জাবি একটা ছাতা নিয়ে ঢুকলো, ঢুকে কারোর সাথে কথা বলছে না, ঢুকলো, ঢুকে এদিক ওদিক দেখছে, পোস্টারগুলো দেখছে। আমি কিছু বলবেন, উত্তর দিচ্ছে না। কাউকে চাই, উত্তর দিচ্ছে না। ভেতরে ঢুকলো, আমার দিকে তাকাচ্ছে না। আমি কি হয়েছে, কিছু পাওয়া যাবে? আমি কি কাজ? ও কি করবেন আপনি? ওই যদি কিছু পাওয়া যায়। কোথায় থাকেন? মেদিনীপুর। এখানে কি করতে এসছেন? মিছিলে এসেছিলাম, তো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, বলে এখানে যান, এখানে গেলে টাকা পাবেন, তাই এলাম। তো কী করতে হবে আমাকে? তো কিছু মানুষের ধারণা ছিল যে স্টুডিওতে গেলেই বোধহয় টাকা পাওয়া যায়। যাই হোক, আমি সিনেমাটা খুব এনজয় করেছি, আজও এনজয় করি, খুব ভালোবেসেছি, তাই জন্য এখনও এই লড়াইটা লড়তে পারি। আর যদি আমি শুধুমাত্র যে আমার মাসের খরচটা যদি উঠে যায় তাহলেই হয়ে যাবে, এই ভাবনাটা থাকতো, তাহলে আমি এই লড়াইটা কিন্তু লড়তে পারতাম। তখন কিন্তু আমার অন্যরকম টেন্ডেন্সি হতো। তো একটা কথা বলতে কি, আমি যত প্রডিউসারের সাথে কাজ করেছি, তাদের সাথে আমার অত্যন্ত ভালো রিলেশন। আমি যত অভিনেত্রীদের সাথে কাজ করেছি, তাদের সঙ্গে অত্যন্ত ভালো রিলেশন। এটাকে আমি খুব এনজয় করি। আমার মনে হয় এইটা আমি মেনটেন করতে পেরেছি। আর তোমার সাথেই তো আমার অনেকগুলো ছবি হয়ে গেল। তারও আগে আমি অনেকের সাথে কাজ করেছি, তো আমি খুব এনজয় করি। একদম একদম, এবং তুমি ফ্লোরেও যথেষ্ট হাসি খুশি থাকো সবসময়। আচ্ছা দাদা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে
তোমার সঙ্গে কেউ কোনো সময় বিশ্বাসঘাতকতা করেছে বা পিছনে খারাপ বলেছে, এইরকম শুনে তুমি দুঃখ পেয়েছো, এরকম মনে পড়ছে কোনো পৃথিবীতে incident? এমন কোনো মানুষ নেই, এই ইন্ডাস্ট্রিতে বিশেষ করে, যার এগেনস্টে কেউ কিছু খারাপ বলবে না, পিছনে বলবে না, তাহলে তো সে মানুষই না। আমি তো ভগবান নই, মানুষ। আর আমাকে সবার পছন্দ হবে তাও নয়। এরকম কোনো হিরো সঙ্গে বা মাদার টেরেসাকেও অনেকে পিছন থেকে খারাপ কথা বলেছেন, যীশু খ্রিস্টকেও বলেছে। তো সুতরাং আমি তো ঘোড়ার ডিম। কিন্তু প্রডিউসারের ব্যাপারে আমি জানি, আমার কিছু আর্টিস্ট আছে, একজন আর্টিস্ট ছিল আমার প্রডিউসার, তাকে আমি নিয়েছি। সেই আর্টিস্ট সেই প্রডিউসারের কাছে গিয়ে বলেছে যে আমাকে দিয়ে ছবি করান, পাঠদাকে বাদ দিয়ে দিন, আমাকে দিয়ে করান। অথচ সে তুমি কিন্তু তার আমার নামটা- সে কিন্তু আমার ছবিতে তখনও কাজ করছে, তার নাম বলবো না। যদি সে কখনো এই অনুষ্ঠানটা দেখে, সে একমাত্র রিয়ালাইজ করবে যে হ্যাঁ সেটা আমি। আমি কিন্তু তাকে কিচ্ছু বলিনি। এমন একজন আর্টিস্ট আছে, সেও আমার ছবিতে পাঠ করছিল, সে গিয়ে আমার এক প্রডিউসারকে বলেছিল আমি ইন্স্যুরেন্স করি, আপনি আমার ইন্স্যুরেন্সে ইনভেস্ট করুন, ছবি করতে হবে না। ছবি করতে হবে না। 1 কোটি না 2 কোটি টাকা ইনভেস্ট করলে কি হবে না হবে সেটা বুঝিয়েছিল। প্রডিউসার আমায় ফোন করে বলেছে এরকম এসছে, আপনি আপনার যা কথা বলার বলুন, আপনার কিচ্ছু বলতে হবে না, আমার কথা কিছু বলার দরকার নেই। তারপর আমার এরকম অনেক ছবি আছে, ছবিটা আমার কনফার্মড হয়েছে, ফাইনাল, আমি শুটে যাব, কিন্তু কেউ বলেছে না 500 টাকা নেবেন না। মানে সে কি লিড করছে বা সেটা হচ্ছে আমি প্রোডিউসারের বলেছি কাছের লোক? টেকনিশিয়ান, ম্যানেজার, আচ্ছা, সেও যদি কখনো দেখে রিয়ালাইজ করবে, নেবেন না, আমি একটা ভালো ডিরেক্টর দিচ্ছি, তাকে নিন। এমন আর একজন আছেন, তিনি বলেছেন যে পার্শ্বদাও তো অনেক বড় ব্যাপার, বিগ বাজেট নিতে হবে না, আমি এই আপনার ছোট বাজেট তো, আমি একটা ডিরেক্টর দিচ্ছি, খুব ভালো কাজ জানে। আমি কিন্তু প্রত্যেকটা খবর পেয়েছি, কিন্তু কখনো তাকে ফোন করে বলিনি এটা কেন বললি। আমি ভাবলাম ঠিক আছে, পার্ট অফ গেম, কপালে ছিল না, হয়নি, কেউ কারো কিছু নিতে পারে না, যা আছে তাই হবে, তাই হোক আর কি। তোমার তো প্রায় 24-25টার ওপর ফিচার হয়ে গেছে মুক্তিপ্রাপ্ত। তো এর মধ্যে কোন ছবি করে তোমার সবচেয়ে বেশি নিজের পছন্দের ছবি কোনটা বলবে এটা? আমার সন্তানদের মধ্যে তুমি জিজ্ঞেস করো তো আপনার প্রিয় সন্তান কোনটা, এটা একটু বলা কঠিন। সন্তান তো সবকটাই সন্তান, তবু আমি বলবো ফেরা আমার একটা ছবি, ফেরা নাম দিয়ে আমার মেল আইডি করা। তো ফেরারও গল্প তোমার? ফেরাও গল্প আমার, স্ক্রিপ্ট আমার, প্লাস একটা খুব কমার্শিয়াল ছবি, কিন্তু আমার করা খুব ভালো লাগার ছবি, ভীষণ ভালোবেসেছিল মানুষ, দেখেছিল। প্রেমরোগ একটা ছবি, সেটা নিয়ে এখনও অনেক কমেডি টমেডি হয়। কলির অর্জুন একটা খুব ভালো ছবি, আমার মেম সাহেব খুব একটা ভালো ছবি। একটা 14 বছরের মেয়ে ওইভাবে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর কীভাবে সারভাইভ করতে পারে, সেই কনসেপ্টটা আমারই ছিল, আমারই গল্প, ম্যাক্সিমাম গল্পই আমার, আমি গল্প বোধে খুব কম নিয়েছি। আর সবচেয়ে ভালো লাগার ছবি যদি হয় সেটা হচ্ছে অন্য না বলে আমরা ছবি করেছিলাম অনন্যা চ্যাটার্জিকে নিয়ে, সেটা most probably তুমিও দেখেছিলে। হ্যাঁ, নাইজের আকার। তো সেটা একটা খুব ভালো লাগার ছবি। কিন্তু তোমার খুব বিতর্কিত এবং খুব সাড়া ফেলেছিল কাগজের নৌকা বোধহয়। কাগজের নৌকো আমার ছবিটা, ওটা বিতর্ক হয়েছিল, মানে বিপদে পড়া বিতর্ক। তাতে এমন একজন প্রডিউসার ছিলেন, তিনি কোনো একটা সরকারি সংস্থার ছিলেন, তিনি মুখ খুলতে পারছেন না, এদিকে টিভিতে সাংঘাতিকভাবে লাইভ চলছিল কাগজের নৌকো নিয়ে। কারণ যে স্ক্যাম হয়েছিল সেই স্ক্যামের উপরে ছবি, সুদীপ্ত সেনের যে রোজভ্যালি, সুদীপ্ত সেন, তাদের টাকা পয়সা কিভাবে আসে যায়, কি হয়, মানে মানি মানি মার্কেটের উপর ছবিটা, প্রসেসটা। সেটা ওদের ধরা পড়ার জাস্ট 7 দিন আগে ছবিটা রিলিজ হয়, আর তার 7 দিন পরে ওরা অ্যারেস্ট হয়। কেন, কিভাবে, কোথা থেকে করলাম সেটা নিয়ে এমন বিতর্ক হয়, ভয় পেয়ে গেছিলাম। এবং সেটা ন্যাশনাল নিউজ হয়েছিল, সমস্ত চ্যানেল আমার কাছে আসে। তো এই আর কি। আর আমার মনে আছে তখন আমি অন্য না ছবি করছিলাম, সেদিনকার উষা উত্তুপ ছিলেন আর্টিস্ট। আচ্ছা, ফাইট অনেক কিছু জানতে পারছি তোমার কাছ থেকে। এবারে এমন একটা জিনিস জিজ্ঞাসা করবো, তুমি চাইলে নাও বলতে পারো। সেটা হচ্ছে যে এতদিন ধরে এত হিরোইনের সঙ্গে কাজ করেছো, কোনো সময় কারোর প্রতি দুর্বলতা অনুভব করেছো? প্রচুর। সেটা কি বলা সম্ভব অন ক্যামেরা? কেন না, আমার একদম পরিষ্কার। অনেক সময় অনেকের প্রতি ভালো লাগা তৈরি হয়, তার সাথে গিয়ে ভিক্টোরি হাত ধরে বসার ইচ্ছে না,
এটা তো কোনো ব্যাপারই না। প্রত্যেকটা মানুষের আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে কখনো কখনো কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু ভালো লাগার একটা কারণও থাকে। তারা এত ভালো কাজটা করে না, কিছু কিছু আর্টিস্ট যারা এত সিনসিয়ারলি কাজ করে, এত ভালো কাজ করতো। তো মানে এটা কি একটা রেসপেক্ট থেকে ভালোবাসাটা বা ভালো লাগাটা তৈরি শুধু হয়? রেসপেক্ট না, ডিসিপ্লিনটা একটা ফ্যাক্টর। এমন আর্টিস্ট আছে যাদের 8টায় কল টাইম দিলে 8টায় এসে পৌঁছে। এমন আর্টিস্ট আছে, শুধু আমি ফিমেল বলছি না, মেলও বলছি। যেমন ভিক্টর ব্যানার্জিকে দেখলে রেসপেক্ট হয়, ভালোবাসা তৈরি হয়। সে ভালোবাসার নাম কি আমি জানি না। আমি ভিক্টর ব্যানার্জিকে কোনোদিন দেখিনি, আমি 3টা কাজ করেছি, কোনোদিন দেখিনি 5 মিনিট পরে এসছেন। আমার মনে আছে একটা শর্ট ছিল আমার 5টার সময় ওঠে নামার, খুব ঠান্ডা ছিল। তো ভিক্টর ব্যানার্জি আমাকে ডেকে দিয়েছিলেন 4:30টার সময়। আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে যখন রেডি হচ্ছি, তখন আবার ফোন করলেন, করে বললেন কি করে করবে, বৃষ্টি হচ্ছে তো সাহেব। আমাকে সাহেব বলেন, বাইরে খুব বৃষ্টি হচ্ছে সাহেব। আমি তাহলে তো করা যাবে না, বলে তাহলে প্যাক আপ করে দিই। হ্যাঁ। আমি বললাম যে আপনি রেডি? বলে আমি একদম সম্পূর্ণ ফুল রেডি হয়ে গেছি। এই মানুষটা সম্বন্ধে ভালো না লেগে পারবে কি করে? তো কাজ করতে করতে শুধু তাই না, কিছু কিছু টেকনিশিয়ান আছে আজও তাদের সাথে অসম্ভব ভালো রিলেশন। তাদের প্রতি তোমার আমার একটা ভালোবাসা এবং রেসপেক্ট তৈরি হবে। তারা শুধুমাত্র ঘন্টা দেখে কাজ করার টেকনিশিয়ান নয়, তারা আন্তরিকভাবে এমনভাবে কাজ করবে, এমনভাবে কাজ করে, বা টেকনিক্যালি তারা এত সাউন্ড, তাদের কিছু কাজ দেখলে মনে হয় আমি তো এটা এক্সপেক্ট করিনি। তখনই না তোমার তার প্রতি একটা হিরোইনের প্রতি যে শটটা তুমি এক্সপেক্ট করছো তার থেকে যখন বেটার দেবে না, একটার পর একটা শট, তার প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। আচ্ছা, এবারে একদম একটা অন্য জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমরা তো সবাই জানি আমাদের এত বছরের অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে নিয়ে একটা রিউমার্স আছে যে ফ্লোরে নাকি তিনি দেরি করে আসবেনি, আর তুমি সেখানে ঋতুদিকে নিয়ে এতগুলো ছবি করেছো। তুমি কিরকম ভাবে এটাকে ডেসক্রাইব করবে? ঋতু, সরি, আমাকে এই প্রশ্নটা করলো, আমি কি বলবো জানি না, এটা সবাই জানে আর এটা তুমিও জানো। আমি সিলেক্ট হাউসে শ্যুট করছি, ঋতু আমার ভীষণ ভালো আর্টিস্ট, খুব বড় মাপের আর্টিস্ট, একটা ওয়েল নোন আর্টিস্ট। ও অভিনয় নিয়ে কোনো কথা হবে না। সময়ের ব্যাপারে ঋতুর প্রবলেম ছিল। আমি একটা ঘটনা বলি তাহলেই হয়ে যাবে। গানের সিকোয়েন্স, ডান্স মাস্টার আছে, আমার শ্যুট হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত 12টা, 12:30 অবধি শ্যুট করবো। তো আমি ঋতুকে ফোন করলাম, ঋতু কোথায়? ঋতু বললো ওই তো আমি বেরোচ্ছি, আসছি। তুমি লাইট হয়ে গেছে? না, লাইট হয়নি, লাইটটা করে নাও। ঠিক আছে, লাইট ফাইট করে নাও। লাইট ফাইট হয়ে গেল। বলে একটু বড় জোন করে লাইট করে নাও একবারে, যাতে তুমি পরপর নিতে পারো। ঠিক আছে, আমি ক্যামেরাম্যানকে বললাম, সে পুরো করলো। করার পর ফোন করছি, আসছে না। তারপর ফোন ধরছে না। ঋতু কোথায়? ঋতু ফোন ধরছে না। ওর মেকআপ আর্টিস্টকে ফোন করলাম, কোথায়? বলে এই তো দিদি, দীঘা থেকে বেরোচ্ছি, আমরা দীঘা থেকে বেরোচ্ছি। দীঘা থেকে বেরোচ্ছ? ঋতু দীঘা থেকে বেরোচ্ছে? বলো হ্যাঁ। এখন আমি কি করব? প্রায় 6 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা। আর এসেই একটা আর্টিস্ট কি করে কাজ করে? গান করবে। কিন্তু আসার পরে আমার একটা একমুখ হাসি নিয়ে ঢুকবে, ওকে কিছু বলা খুব মুশকিল। আমি কি করেছি, আমি তখন ডান্স মাস্টারকে বললাম যত ক্লোজ আছে সব নিতে থাকো। প্রত্যেকটা, তুমি তো একটা ছক করে নিয়েছো কি করবে না করবে, প্রত্যেকটা অ্যাকশনের একটা করে ক্লোজ রিয়াকশন নিয়ে নাও। মানে অ্যাক্ট্রেস ছাড়া বাকি যে রিয়াকশনগুলো যা যা করবে আপনার, সেটা ছিল বৃষ্টির সিকোয়েন্স। রেন মেশিন রেডি, আর বৃষ্টি 6টা থেকে পড়ছে, সাহেব ভিজছে, শীতকাল। ঋতু যখন ঢুকলো তখন প্রায় 10টা বাজে। 10টার পরে ঢুকে শ্যুট করলো, গান হলো। তো এরম দেরি অনেকেই করেছেন, অনেকেই করেন। অনেকে ভাবেন যে এটা হয়তো একটা বিরাট ব্যাপার যে আমি দেরি করে ঢুকি, একটা বড় আর্টিস্ট, তা নয়। তো ঋতুকে নিয়ে এরকম একটা প্রবলেম আছে, যাই হোক, কিন্তু আলটিমেটলি খুব ভালো আর্টিস্ট। অসাধারণ। এবারে বলে যে তোমার চোখে, তুমি তো বুম্বাদাকে দেখেছো এবং আমরা সবাই বুম্বাদাকে ইন্ডাস্ট্রি বলি, আজকে এত বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন, সবার উপরে অভিভাবকের মতন আছেন। তোমার চোখে দেখা বুম্বাদার বেস্ট গুণটা কোথায়? বেস্ট গুণ হচ্ছে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুমোয় আমি জানি না, বাকি সময় পুরোটাই ও সিনেমা নিয়ে থাকে। সিনেমার বাইরেও কিচ্ছু জানে না,
কিচ্ছু করে না প্রসেনজিৎ চ্যাটার্জি। শুধুমাত্র সিনেমাকে ভালো না বাসলে একজন অমিতাভ বচ্চন তৈরি হয় না, একজন প্রসেনজিৎ চ্যাটার্জি তৈরি হয় না। কত বড় অভিনেতা সেটাও পড়ে, কিন্তু ওর ভালোবাসাটা, ওর লেগে থাকাটা, টিকে থাকাটা এবং সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া, যেটা 80% আর্টিস্টরা পারে না, পিছিয়ে পড়ে। ও কিন্তু আজকের জেনারেশনকেও টপকে প্রসেনজিৎ চ্যাটার্জি, সেটা ওর গুণ। বাহ। আর আমার মতো ডিরেক্টরকে এসটিডি বুথে ফোন করে কাজের ব্যাপারে কথা বলা, তখনও কিন্তু সুপারস্টার, সেটাও কিন্তু অনেকে ভাববে যে আমি সুপারস্টার, আমি কেন করব। কিন্তু যদি কখনো বোমাদার কাছে এটা যায়, তাহলে বোমাদা নিশ্চয়ই বুঝবে যে হ্যাঁ, এসটিডি বুথে আমার সঙ্গে কথা হচ্ছে। তোমার জীবনের আক্ষেপ কি? আক্ষেপ হচ্ছে, আমরা মানুষ তো, অনেক কিছু পেলেও মনে হয় আরো কিছু পেতে ইচ্ছে হয়, সেরকম মনে হয় আরো অনেক কিছু পাইনি। আমার ইচ্ছে ছিল, একটা ইচ্ছে আছে এখনো। আমি ভীষণভাবে এক্সপেক্ট করি, আশা করি, প্রে করি যেন আমি একটা বড় প্ল্যাটফর্ম পাই, যেটা হচ্ছে হিন্দি ছবির জন্য। হিন্দি ছবি করার আমার ভীষণ ইচ্ছে। আর হিন্দি ছবি আমি করেছি। হিন্দি ছবি করার পর থেকে আমার মনে হয়েছে যে একটা লার্জ স্কেলে যদি হিন্দি ছবি করা যায়, আর সেই ধরনের কিছু আর্টিস্টকে নিয়ে, আমার কাছে কিছু কনসেপ্ট আছে, যদি সেরকম মুহূর্ত আসে, সেরকম যদি সুযোগ হয়, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি একটা ভালো হিন্দি ছবি বানাবো। একদম, মানে আমি প্রে করব খুব তাড়াতাড়ি যেন সেটা আমরা দেখতে পাই। আচ্ছা, এবারে আর একটা প্রশ্ন করবো তোমায়, সেটা যে তুমি যদি ফিল্ম মেকার না হতে, তাহলে কি হতে মনে হয়? তাহলে বোধহয় আমি চপ বিক্রি করতাম, কিংবা বাদাম ফাদাম বিক্রি করতাম। এছাড়া আমার কোনো যোগ্যতা নেই, কোনো কোয়ালিটিও নেই। আমি অ্যাকচুয়ালি জানো তো, বেগুন, আমার কোনো কোয়ালিটি নেই। তো যদি সিনেমাটা আমি না করতাম, চাকরিও তো করতে পারিনি, তোমায় বললাম। ব্যবসা করেছিলাম, একটা ব্যবসা করেছিলাম, দিন 15 করেছিলাম, ডাহা লস। আমি আবার জামার ব্যবসা করেছিলাম। জামার ব্যবসা করে গড়িয়াহাটে মোড়ে জামা রেখে বিক্রি করছিলাম। একদিন আমাকে বলেছিল কিছু দোকানদার, এক্ষুনি হল্লা গাড়ি আসবে, আপনি পালান। হল্লা গাড়িটা কি তাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশের ভ্যান আসলে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সেই কথাটা শুনে সমস্ত জামা ভাঁজ না করে সব দলা করিয়ে আমি একটা পোটলা করে সেই যে চলে গেলাম কলকাতা থেকে। আর সেই জামার ব্যবসা আমার হলো না। এবার আমি নিজেও ভাবছি, আমার অ্যাকচুয়ালি আমি ভালোবাসতাম খেলাধুলা করতে। আমি সারা জীবন খেলাধুলাকে খুব করেছি। এখনো বিশ্বাস করো, আমি ক্রিকেট খেলি। একদম, আমার কমপ্লেক্সে ছোট্ট একটা স্পেস আছে, তাই ক্রিকেট খেলি, রাতে ব্যাডমিন্টন খেলি, আমি খুব এনজয় করি। আর আমি হয়তো খেলাধুলা করে কিছু করতে পারতাম, তাই জানি না। খেলাধুলা করতাম আর কি করতাম, সেরকম কিছু করতাম না। না, তা নয়। আচ্ছা, এবার একটু জাস্ট জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে মিউজিক। এই পার্টটা তো তোমার খুব স্ট্রং, এবং আমরা প্রত্যেকটা ছবিতে মিউজিকের পার্টটা দেখি যে খুবই ভালো লাগে আমাদের তোমার ছবির। তো তোমার চোখে সবচেয়ে ভালো সিঙ্গার কে? আমার চোখে ভালো সিঙ্গার বললে বলার শেষ হবে না। আমি যে এদের চোখের সামনে দেখেছি, উদিত নারায়ণ, কুমার শানু, অমিত কুমার, এবং এনারা প্রত্যেকেই তো তোমার ছবিতে গান করেছেন। ওদের বাদ দিয়ে যদি বলি, আমার আশা ভোসলের উপরে কাউকে লাগে না। আমার মানে মনে হয় যে ওর থেকে ভালো আর কেউ গাইতে পারে ওই স্টাইলে, ভালো লাগে না। তারপরে কিশোর কুমারের নাম আমি কি বলবো, এদের নাম আমার যোগ্যতাই নেই এদের নাম বলার। তো ভারতবর্ষ না, মানে বহু রত্ন। তো আজকে অরিজিৎ সিং, সে বাংলা জানে, বাংলায় কথা বলে, এটা ভাবলেও প্রাউড ফিল করি। তুমি তো অরিজিৎ সিংয়ের পাশে থেকে কাজ করে এসছো। তো ভালো লোকের শেষ নেই, ভালো পরিচালকের শেষ নেই, ভালো সিঙ্গারের শেষ নেই, ভালো আর্টিস্টের শেষ নেই। তবে আমার দেখা, আমার সেরা অভিনেতা হচ্ছে তুলসী চক্রবর্তী। সেখানে আমার উত্তম কুমার না, সেখানে আমার অমিতাভ বচ্চন না, তারা প্রত্যেকে বড়। কিন্তু আমার মনে হয়েছে, আমার কাছে সেরা অভিনেতা যদি কেউ হয়, তাহলে হচ্ছে তুলসী চক্রবর্তী। হ্যাঁ, এখন দুঃখ হচ্ছে এই তুলসী চক্রবর্তীকে এই জেনারেশন অনেকে হয়তো জেনেই না। আমি অনেককে জিজ্ঞেস করেছি, বলে কেরম দেখতে বলুন তো, আমি কেরম দেখতে কি ডেসক্রিপশন দেবো? মানে আজও কিন্তু ওটার নাম হলে পরশ পাথরের কথা আগে পরশ পাথর কেন, সেই 74
আর যখন কেউ অভিনয় করে তার সামনে যে ক্যামেরা আছে, এটা তুলসী চক্রবর্তীকে দেখলে বোঝা যেত না, মনে হতো এটা রিয়েল করছেন, কখনোই মনে হতো না যে পিছনে একটা ক্যামেরা চলছে। তো অত বড় অভিনেতা আর ভারতবর্ষে কোথাও আসবে কিনা আমি জানি না। দ্যাট ডাজেন্ট মিন যে অনেক বড় বড় অভিনেতারা আজ আর নেই, বহু বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন। তো ওটা আমার প্রিয় অভিনেতা আর কি। ঠিক কথা। এবারে তুমি তোমার প্রিয় অন্তত একটা বা দুটো বাংলা ছবির নাম আর একটা বা দুটো হিন্দি ছবির নাম বলো। বাংলা ছবি আমি যে নাম বলবো, অবশ্যই তোমার লিস্ট থেকে নয়, মানে তোমার নিজের বানানো ছবি ছাড়া। আমার বাংলা ছবি যদি বলি তাহলে মেঘে ঢাকা তারা আমার একটা অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, এই দুটো আমার অসম্ভব ভালো লাগার ছবি। আর যদি হিন্দি ছবি বলো তাহলে আমার জীবনের সেরা ছবি হচ্ছে ইজাজত, নাসিরুদ্দিন শাহ, রেখা, গুলজারের ছবি। ছবিটা যারা দেখেননি তাদের বলবো ছবিটা অবশ্যই দেখবেন। ইজাজত আপনার ভাবনা বদলে দিতে পারে। অসাধারণ। শেষ প্রশ্ন, তোমার হাতে যদি সর্বশক্তি থাকে তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোন জিনিসটা তুমি চেঞ্জ করতে চাইবে? আমি চেষ্টা করব প্রডিউসার যেন পয়সা পায়, সেই চেষ্টা করব। তাহলে এত প্রডিউসার আসবে, এত ছবি হবে, তা মানুষ কল্পনা করতে পারবে না। আমার সবচেয়ে কষ্ট লাগে, প্রডিউসাররা অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে আসে, সব প্রডিউসার তো জেনে আসে না, তারা বাইরে থেকে ছবি দেখে আসে। এটা হচ্ছে বিরাট ইন্ডাস্ট্রি, রিয়েলি বিরাট ইন্ডাস্ট্রি, রিটার্ন নেই। যদি প্রডিউসাররা পয়সা পায় এমন সুযোগ আমি আনতে পারতাম, তাহলে প্রথম প্রডিউসারদের আমি পয়সা ফেরত দেওয়ার চেষ্টা করতাম, যাতে আরো 1000টা ছবি তৈরি হতো, 1000টা টেকনিশিয়ান কাজ করতো। ঠিক কথা। আশা করবো, প্রে করবো অবশ্যই যেন সেই দিনটা আমরা দেখতে পাই, সেই দিনটা, সেই সুবর্ণ সময়টা আবার ফিরে আসুক। তুমিও পরপর ছবি উপহার দাও। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। আপনাদেরকেও বলছি, আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠান। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।